একরকম মুসলিম বিরোধিতা ছিল, বাংলাদেশ বিরোধিতা ছিল, অন্যদিকে তৃণমূলের হাতে প্রচারের অস্ত্র ছিল বাংলাকে রক্ষা করো, বাংলাকে উত্তর ভারতীয়রা এসে দখল করতে চায়। দুই দলই মরিয়া হয়ে চেষ্টা করেছে, বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি তারা সর্বশক্তি দিয়ে। গতবার ভোটদানের হার ছিল যেখানে 80% আশেপাশে, এবার সেটি 92% গিয়ে দাঁড়িয়েছে। এত বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছে। বামের ভোট রামের চলে গিয়েছিল, সেগুলি যদি ফেরত আসে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শেষ হয়েছে। আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। এই ভোটকে কেন্দ্র করে এক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এও জানতে পেরেছি যে 1971 সালের পরে এই প্রথম দুই দলের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এবং রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে। আমি এই ইলেকশনের সম্ভাব্য ফলাফল কি হবে এ নিয়ে আলোচনা করব আমার সহকর্মী মনির হোসেন লিটনের সঙ্গে। মনির ভাই, দিদি না মোদি? ধন্যবাদ আপনাকে। এই ফলাফল আমরা সম্ভাব্য হয়তোবা, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ পাশের এবং এটি পশ্চিমবঙ্গটি হচ্ছে বাংলাদেশের সীমান্তে, হয়তো কিছুটা সীমান্তবর্তী মানুষ আজ করতে পারে। আমরা হয়তো ঢাকায় বসে অতটা বলতে পারবো না, তবে সংবাদ মাধ্যমে যা এসেছে সেগুলি থেকে কিছুটা আঁচ পাওয়া যায়। সেটি হচ্ছে যে এবার তীব্র লড়াই হতে চলেছে, দুই দিকেই দুই রকমের মতামত আছে। তবে এইবারের নির্বাচনের বেশ কয়েকটি উল্লেখযোগ্য দিক আছে, আমি যদি একটু এক এক করে বলি। সেটি হচ্ছে যে শুরুতে আপনি বলছিলেন যে নির্বাচনটি হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি বনাম রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি এই নির্বাচনটি পর্যবেক্ষণ দেখেছি দুই দফায়, 23 তারিখ, 23শে মে এবং 29শে মে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দুদিন নির্বাচন হয়েছে। প্রথম দফায় 154টি আসনে, দ্বিতীয় দফায় 142টি আসনে, 152টি এবং 142টি, মোট তাদের আসন 294টি। আমি যেটি দেখেছি সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে এইবারের নির্বাচনটিতে রাজ্যের যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তারা মাঠে ছিল বিরোধী দল, আর ক্ষমতাসীন যে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি তারাই ছিল মাঠের ক্ষমতাসীন দল। কারণ তাদের পক্ষে এবার নির্বাচন কমিশন ছিল, তাদের পক্ষে কেন্দ্র থেকে এবার প্রায় 3 লাখ রিজার্ভ পুলিশ ফোর্স পাঠানো হয়েছে, তাদের পক্ষ থেকে কেন্দ্র থেকে বিভিন্ন কর্মকর্তা পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পুরো পুলিশ বাহিনী, যারা বিভিন্ন ওসি বা এসপি এই পর্যায়ের যে পুলিশ কর্মকর্তা, সবই নির্বাচন কমিশনের নির্দেশে নতুন করে বসানো হয়েছে, যাদের অনেকেই বাইরে থেকে এসেছেন, এই রাজ্যের মানুষ, এই রাজ্যের পুলিশ নয়। তো সব মিলিয়ে এমন একটি পরিস্থিতি ছিল যে মনে হচ্ছিল যেন ক্ষমতাসীন বিজেপির সাথে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নির্বাচন হচ্ছে। তো ধরুন, এখানে তো বিজেপি কখনোই ক্ষমতায় আসতে পারেনি এবং অতীতের ইলেকশনে খুব বেশি ভালো করতে দেখিনি আমরা। এটিকে ভালো করতে পারেনি বলাটা আমার দৃষ্টিতে, আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। সেটি হচ্ছে যে একসময় পশ্চিমবঙ্গ ছিল কংগ্রেস বনাম বামদের প্রতিদ্বন্দ্বিতা। একটি পর্যায়ে যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হয়, এই আজকের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কংগ্রেসের নেত্রী ছিলেন। যখন উনি কংগ্রেস থেকে বের হয়ে তৃণমূল কংগ্রেসে আসেন, গঠন করেন, তখন আস্তে ধীরে তিনি এই প্রতিদ্বন্দ্বিতাটিকে তৃণমূল কংগ্রেস বনাম বামদের লড়াইয়ে নিয়ে যান এবং বামরা 36 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন ছিল। তাদের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস 2011-তে ক্ষমতায় আসে এবং 2011 সাল থেকে তো তারা ক্ষমতায় আছে। 2011 থেকে এখন পর্যন্ত ক্ষমতায় আছে, কিন্তু তখন বিজেপির সংখ্যা ছিল খুবই কম, বিধানসভায় তাদের 2-1টি করে আসন পাওয়ার মতো অবস্থা ছিল। সেটি 2021 সালে অদ্ভুতভাবে দেখা গেল যে সেখানে আর বাম নাই, বাম একটিও আসন পেল না, কংগ্রেস একটি খুব ছোট করে ধরুন এই যে, কিন্তু তারা 77টি আসন পেয়ে গেল। তো সেক্ষেত্রে যদিও ক্ষমতায় যেতে পারেনি, যদিও তাদের প্রচার ছিল যে সেবারই তারা ক্ষমতায় চলে যাচ্ছে 2021-এ, কিন্তু
সেই 2টি আসন বা 3টি আসন থেকে 77টি আসনে চলে যাওয়া এটি কম সাফল্য নয়। আমার দৃষ্টিতে সেটি ছিল তাদের একটি বড় এখানে কি সাফল্য। আপনি বামদের ব্যর্থতার বিষয়টাও এখানে উল্লেখ করবেন যে বিজেপির যে উন্নতি হলো ভোটের রাজনীতিতে বা ভোটের হিসাবে, সেখানে আপনি বললেন যে বামদের অবস্থা প্রায় নাই হয়ে গেল, মানে যে রাজনৈতিক এটি দলটি 33 বছর মানে 36 বছর 36 বছর ক্ষমতায় ছিল, তারা তাদের একটি আসনও পেল না। তাদের সমর্থিত একজন জয় পেয়েছিল, মানে সেটি এর এত একটি করুণ ইসলামী অবস্থার দলের। কারণ কি? এর কারণটা ছিল যে 36 বছর তাদের শাসনকালের শেষ দিকটায় তাদের বিরুদ্ধে, তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে যে চাঁদাবাজি, মাস্তানি এই ধরনের অভিযোগ ছিল। ট্রেড ইউনিয়নের নামে বিভিন্ন কলকারখানা দখল করে রাখার অভিযোগ ছিল। রাজ্যটিতে কোনো রকমের শিল্পায়ন হয়নি, এটার জন্য তাদেরকে দায়ী করা হতো। তো শেষে যখন কেন্দ্রে একাধিকবার মেয়াদে বিজেপি ক্ষমতায় চলে এসেছে, তখন বিজেপি একটি প্রচার নিয়ে মাঠে এসেছে, সেটি হচ্ছে যে এর মধ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় গেলেও রাজ্যের অর্থনীতির আহামরি কোনো উন্নতি হয়নি। এই জন্যই বিজেপি 2021 সালে যে প্রচারটি মাঠে নিয়ে এসেছিল যে ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুই জায়গাতে দুটি ইঞ্জিন, দুই জায়গাতেই একই সরকার থাকলে সেটির অর্থনৈতিক উন্নয়ন হবে। এই প্রচারটি দিয়ে তারা বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। অনেকেই ভেবেছিল আসলেই তো কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তাদের সহযোগিতা ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। আমি এখানে একটু যুক্ত করতে চাই, ধরুন একটি দল যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, মানে তারাও নানান ধরনের অন্যায় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তাদের জনপ্রিয়তা হ্রাস পায়, তো সেটিরই সুযোগ নিয়েছে। এবং তখন যেটি বলা হয়েছিল যে বামরা কেন শূন্য হয়ে গেল, তাদের এক সময়ের 35-36% ভোট থেকে তাদের প্রায় 5%-এ নেমে এলো। তখন অনেকেই বলেছিল বামদের ভোট রামের দিকে চলে গেছে, রাম অর্থাৎ বিজেপিতে চলে গেছে, তাদের সব ভোট বিজেপিতে চলে গেছে। কংগ্রেসের ভোট সেটিও নেমে এসেছে প্রায় 3%-এ, তাদের ভোটগুলিও বিজেপিতে চলে গেছে। তো অর্থাৎ বাম এবং কংগ্রেস, যাদের প্রধান প্রতিপক্ষ ছিল তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতাসীন, তাদের বিরোধিতা করতে গিয়ে এক জায়গায় জোট হয়েছিল। এই এক জায়গাটি হচ্ছে বিজেপি। এই কারণেই 2021 সালে বিজেপি সেই সাফল্য পেয়েছিল। সেটি হচ্ছে অতীতের কথা। আর এইবারের যে বিষয়টি, এইবার বিজেপি নির্বাচনে নেমেছে হিন্দুত্ববাদী প্রচার দিয়ে। সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গে যদি হিন্দুদের বাঁচিয়ে রাখতে হয় তাহলে বিজেপিকে ছাড়া উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেস এটি মুসলমানদের তোষণ করে। মুসলমানরা অনেকবার বেড়ে গেছে মুসলমানদের, এমনকি এমনও প্রচার হয়েছে যে তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। এর মধ্যে একটি মজার বিষয় হচ্ছে যে এবার কিন্তু তৃণমূলের স্লোগান হচ্ছে জয় বাংলা, যেটি আমাদের বাংলাদেশের স্লোগান, আমাদের স্বাধীনতা যুদ্ধের স্লোগান জয় বাংলা। তো এই জয় বাংলা বিপরীতে বিজেপির একটি ইয়ে ছিল যে মুসলমানদের হাত থেকে হিন্দুদের বাঁচাতে হলে বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই। মানে এই ট্রাম্প কার্ডটা কি খুব বেশি কাজে লাগছে? এখন কতটা কাজে লাগছে এটি এইবারের নির্বাচনের যে ব্যাখ্যাগুলি দেয়া হচ্ছে, অতীতকাল থেকে, অতীত খুব বেশি দূর নয়, 2021-এর নির্বাচন যদি পর্যালোচনা করি আমরা দেখব যে বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলি পশ্চিমবঙ্গের, এর মধ্যে উত্তরের যে অংশটা, উত্তরে তারা পশ্চিমবঙ্গকে কয়েকটি অংশে ভাগ করে, এর মধ্যে উত্তরবঙ্গ এবং পাহাড়ি অঞ্চল বলে, যেখানে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই অংশ, মালদহ পর্যন্ত তারা উত্তরবঙ্গ এবং পাহাড়ি অঞ্চল বলে আর কি। তো এর মধ্যে মালদহে মুসলিম জনসংখ্যা 50%-এর বেশি, 50% বেশি। সুতরাং মালদহটা বাদ দিলে বাকি যে অংশগুলি সেখানে কিন্তু বিজেপি গত নির্বাচনে খুবই ভালো করেছিল। বিশেষ করে দার্জিলিংয়ে তো তৃণমূলের কিছুই ছিল না, তৃণমূলের সমর্থক একজন কালিম্পংয়ে জয়ী হয়েছিল। এছাড়া কোচবিহারে তাদের দুজন নাকি কয়জন জয়ী হয়েছিল, বেশিরভাগই ছিল বিজেপির। জলপাইগুড়িতেও একই অবস্থা, বিজেপির আধিপত্য ছিল। দক্ষিণ দিনাজপুরে তাদের সমান সমান অবস্থা ছিল। উত্তর দিনাজপুরে অবশ্য তৃণমূল ভালো করেছিল। তো এই বেল্টগুলিতে দেখা যায় যে বিজেপি ভালো করে। এদিকে আমরা যদি একটু নিচের দিকে আসি, বাংলাদেশের সীমান্ত এলাকা নদিয়া,
যেটি আমাদের মেহেরপুরের উল্টা দিকে, তারপরে দক্ষিণ 24 পরগনা, এই অংশটা যে এইগুলির মধ্যে দক্ষিণ 24 পরগনায় গতবার বিজেপি ভালো করতে পারেনি, কোনো আসন পায়নি, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিল তারা। কিন্তু নদিয়াতে তারা তৃণমূলের চাইতে বেশি আসন পেয়েছিল। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে তারা সবসময় ভালো করছে দেখা যাচ্ছে। যেমন দক্ষিণ দিনাজপুরে তারা তৃণমূলের সমান, ওই জেলাতে সম্ভবত 6টি আসন, এর মধ্যে 3টি পেয়েছিল বিজেপি, 3টি তৃণমূল, যদিও সেখানে মুসলিম জনসংখ্যা বেশ ভালো, প্রায় 40-এর কাছাকাছি বা 40-এর একটু বেশি। উত্তর দিনাজপুরে যদিও তৃণমূল ভালো করেছে, কিন্তু সেখানেও প্রচণ্ড রকমের লড়াই করতে হয়েছে তাদেরকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের যে অন্যান্য অংশগুলি, এর মধ্যে ঝাড়খণ্ডের যে সীমান্তবর্তী এলাকাটি আছে, ঝাড়গ্রাম, বর্ধমান দুটি, পশ্চিম এবং পূর্ব বর্ধমান দুটি, পুরুলিয়া, বাঁকুড়া, ওই অঞ্চলগুলিতেও বিজেপি ভালো করেছে। অর্থাৎ দুই দিকের সীমান্তেই বিজেপি ভালো করছিল। মানে সব আপনার কথা শুনে মনে হচ্ছে যে এবার হয়তো বিজেপি চলে আসতে পারে, এখন বিশেষ করে 2021 সালের ইলেকশনের পরে। কিন্তু এখানে আরেকটি ফ্যাক্টর, যেটি আমি একটি করে ফ্যাক্টর বলছিলাম, এবারে নির্বাচনে যেরকম কেন্দ্র তার বাহিনী পুরোটা ঢেলে দিয়েছে, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 1 মাসেরও বেশি সময় ধরে টানা পশ্চিমবঙ্গে প্রচার করে বেরিয়েছেন, একই সাথে আরেকটি কাজ করেছেন। সেটি হচ্ছে যে ঠিক নির্বাচনের আগে ভাগে, অনেকটা আগে নয়, ঠিক নির্বাচনের আগে তারা, আমাদের দেশে যেরকম আমরা ভোটার তালিকা পুনর্বিন্যাস বলি, হালনাগাদকরণ বলি, আসলে পুনর্বিন্যাস নয়, হালনাগাদ, তারা ওই রকমের হালনাগাদের নামে প্রায় 90 লাখ ভোটারকে বাদ দিয়েছে, যেখানে বলা হয় যে অধিকাংশই হচ্ছে মুসলমান ভোটার, অথবা বেছে বেছে তৃণমূলের ভোটারদেরকে বাদ দিয়েছে, এরকম অভিযোগ করা হয়। যদিও সংবাদ মাধ্যমগুলিতে দেখেছি যে বিভিন্ন এলাকায় যে ভোটার সংখ্যা বাদ পড়েছে, ভোটার, তাদের অনেক জায়গায় বিজেপির সমর্থকরাও বাদ পড়েছেন। ধরেন মুর্শিদাবাদ, মালদহ, এই দুটি জেলা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। এককভাবে সবচেয়ে বেশি বাদ পড়েছে দক্ষিণ 24 পরগনা, যেখানে গতবার বিজেপি একটি আসনও পায়নি, বাংলাদেশের সীমান্ত এলাকা আরেকটি, যেটি যশোরের উল্টা দিকেই অংশটি, এই জেলা থেকে বাদ পড়েছে সবচেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদ, তৃতীয় হচ্ছে মালদহ। অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে যেই এলাকায় তৃণমূলের ভোটার বেশি, সেখান থেকে ভোটার বেশি বাদ দেওয়া হয়েছে। মানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার আসলে একেবারে নানান রকমের ছক করে নেমেছে, কিন্তু শেষ পর্যন্ত এগুলি কতটা কাজে দেবে এটা নিয়েও দুই রকমের মতামত আছে। গত নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল 38%, আর তৃণমূল পেয়েছিল 48%, সেখানে 10% ভোটের ব্যবধান। অনেকেই বলছেন, অনেক বিশ্লেষক বলছেন যে যদি 6% ভোট এদিক সেদিক হয়, কারণ গত 2 বছর তৃণমূলের বিরুদ্ধে নানান রকমের দুর্নীতির অভিযোগ ছিল, মানুষ ক্ষুব্ধ ছিল, এসব কারণে যদি তৃণমূল থেকে 6% ভোট কমে বিজেপির দিকে চলে আসে, তাহলেই বিজেপি সুইপ করবে, তারা ক্ষমতায় চলে যাবে। যেটি নির্বাচনের পরবর্তীতে এক্সিট পোল যেটি বলি আমরা, বুথ ফেরত যে সমীক্ষা, সেগুলিতে একটি সংস্থা বাদে বাকি সবাই বিজেপিকে এগিয়ে রেখেছে, যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে কিংবা সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি আসন পাচ্ছে। শুধু একটি সংস্থা তাদের জরিপে ছিল যে তৃণমূল আবারও ক্ষমতায় আসবে, তবে আগের চাইতে আসন কমবে। গত 21-এর নির্বাচনে তৃণমূল পেয়েছিল 294-এর মধ্যে 213টি আসন, আর বিজেপি পেয়েছিল 77টি আসন। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এইবার হয়তোবা তৃণমূল 180টির আশেপাশে আসন পাবে, অন্যদিকে বিজেপি পাবে 80 থেকে 100টি, এরকম বলা হচ্ছে। ধরুন নানান কারণে আমরা তো দেখেছি যে এই বিজেপি সরকার বাংলাদেশের বিরুদ্ধে অথবা বাংলাদেশিদের বিরুদ্ধে, আরও যদি স্পেসিফিক বলি মুসলিমদের বিরুদ্ধে নানান ধরনের হুমকি ধামকি, নানান ধরনের কথাবার্তা বলে আসতেছে, এবং অনেককে তারা রাতের অন্ধকারেও ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয় জোর করে, পোষণ করেছে। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের সঙ্গে তো বাংলাদেশের সম্পর্কের একটা বিষয় আছে, যে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় থাকে তারা আসলে ম্যাটার করে যে বাংলাদেশের সঙ্গে তাদের ক্ষমতা সম্পর্ক কেমন হবে।
তো সেক্ষেত্রে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কি আপনি মনে করছেন যে এমনি দুই দেশের ধরেন বর্ডারের মানুষের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকে, নানান ধরনের ব্যবসা বাণিজ্য, যাওয়া আসা, তো যে অবস্থান নিয়েছে বিজেপি, তারা যদি সেখানে বিজয়ী হয়, তাহলে আমাদের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টা কতখানি প্রভাবিত হবে? এক্ষেত্রে আমরা উদাহরণ টানতে পারি আসামের। আসামে অতীতে ক্ষমতায় ছিল কংগ্রেস। আসামের একটি অংশের সাথেও কিন্তু বাংলাদেশের এই সম্পর্কটি রয়েছে যে আত্মীয় স্বজন আসা যাওয়া করে। আসামের করিমগঞ্জ, কাছাড় এই অংশটি সিলেটের সাথে যেরকম, তেমনি ধুবড়ী, তারপরে গোয়ালপাড়া এই অংশটি রংপুর, কুড়িগ্রাম, রংপুরের কুড়িগ্রাম ওই অংশটির সাথে মোটামুটি জড়িত। তো তাদের কিছু আত্মীয় এই পাশে, কিছু আত্মীয় ওই পাশে, এরকম একটি অবস্থা ছিল। অতীতে আসামের যে সীমান্ত অংশটি ছিল এটি ছিল মোটামুটি নিরাপদ একটি অংশ। গত বিধানসভা নির্বাচনে আসামে ক্ষমতায় এসেছে বিজেপি এবং বিজেপির যে অ্যালায়েন্স তারা। এরপর থেকেই আসাম থেকে বাঙালি খেদাও নামে বাংলাদেশি খেদাও হয়ে গেছে সেটি, এবং মুসলমান মানেই বাংলাদেশি, তাদেরকে পাঠিয়ে দাও, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাও। আসামে কিন্তু বেশ কিছু ডিটেনশন ক্যাম্প রয়েছে যাদেরকে তারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে, কিন্তু বাংলাদেশ তাদেরকে বাংলাদেশি বলে না, তাদেরকে প্রথমে ডিটেনশন ক্যাম্পে পাঠায়। তো ডিটেনশন ক্যাম্পে এখনও অনেক মানুষ আছে। সীমান্ত এলাকাগুলিতে এক ধরনের সবসময় উত্তেজনা থাকে, পুশব্যাক করে তারা, তাদের বিএসএফ এই অংশে মানুষ পাঠিয়ে দেয়। অর্থাৎ আগের যে মোটামুটি নিরাপদ একটি ব্যবস্থা ছিল সেটি এখন নাই গত কিছুদিন যাবৎ, যখন আসামে বিজেপি ক্ষমতায় এসেছে। যদি পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসে, এবং এইবার পশ্চিমবঙ্গের যেটি বলছিলাম যে প্রধান প্রচারই ছিল বাংলাদেশিদের, তারাও বাংলাদেশিরা ভোটার হয়ে যাচ্ছে ওই জায়গায় গিয়ে, বাংলাদেশ বিরোধী, তাদের ক্যাম্পেইনের মূল অংশটি ছিল বাংলাদেশ বিরোধিতা, মুসলমান বিরোধিতা। ওই অঞ্চলের যে অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি খুব বেশি রকমের প্রাধান্য পায়নি বিজেপির প্রচারে। বিজেপির প্রচারে বারবারই হিন্দু বাঁচাও, বাংলাদেশি খেদাও, মুসলমানদের দমিয়ে রাখতে হবে, এই প্রচারটি বেশি। এই কার্ডটাতে কার্ড যেটা আমরা প্রচার বলি আর অপপ্রচার বলি, সেটি তো খুব কাজে লাগছে বলে মনে হয়। এটি কতটা কাজে লাগবে এইবার যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে এরকমটি দাঁড়ায় যে যেই অংশটিতে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা, মুসলমানদের সংখ্যা কম, অর্থাৎ পশ্চিমের দিকে, পশ্চিমবঙ্গের যে পশ্চিম বা উত্তরের দিকের রাজ্য যে সীমানাগুলি, ওইসব অঞ্চলে, যেমন বর্ধমান বললাম, বীরভূম আছে, তারপরে সেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, প্রেসিডেন্সি এলাকা বলে একটি এলাকা, সেটি হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে সেই দক্ষিণ 24 পরগনা পর্যন্ত তারা প্রেসিডেন্সি এলাকা বলে, যেখানে নাকি হুগলি, হাওড়া এই ধরনের যে এলাকাগুলি, ওইসব এলাকাগুলিতে মুসলমানদের সংখ্যা খুব বেশি না, কিন্তু সেই এলাকাগুলিতে তৃণমূল খুব শক্ত ছিল গত নির্বাচনেও, বলা হচ্ছে যে এবারও ভালো। এখন মুসলমান বিরোধিতাটা আমার বিশ্বাস মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে কাজে লাগাবে, যেসব অঞ্চলে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু যেখানে মুসলমানরা সংখ্যায় খুব কম, সেসব এলাকায় এই প্রচারটি খুব বেশি রকমের কাজে লাগবে বলে আমার মনে হয় না। এই কারণে মনে হয় না যে ওখানকার মানুষ তো আসলে মুসলমানদের দ্বারা কোনো রকমের অত্যাচারিত হওয়ার সুযোগই নাই, মুসলমানদের মুখোমুখি হওয়ারই সুযোগ নাই, কারণ মুসলমান সংখ্যা খুবই কম। সুতরাং মুসলমানরা কিভাবে তাদেরকে খেয়ে ফেলছে, কিভাবে তাদেরকে বঞ্চিত করছে, এটা তারা বুঝতে পারার কথা নয়। সুতরাং এই কার্ডটি সেখানে খুব একটা কাজে লাগার কথা নয়। অথচ সেসব এলাকায় গত নির্বাচনেও তৃণমূল খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে। যেটি বললাম যে বিজেপির শক্তিটাই ছিল হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলি, যেসব এলাকা ঘনবস্তিপূর্ণ এবং যেখানে আসনও বেশি, এইসব এলাকাতে। দক্ষিণ 24 পরগনায় এবার তারা আশা করছে, গতবার একটিও আসন পায়নি, 16টি বা 17টি আসনের মধ্যে এবার তারা বেশ কিছু আসন পাবে আশা করে। উত্তর 24 পরগনায় আগে কম পেয়েছিল, এবার বেশি পাবে আশা করে।
নদিয়াতে এবার তারা আশা করে যে গতবার তারা বেশি পেয়েছিল তৃণমূলের চাইতে, সেখানেও 16টি আসনের মধ্যে হয়তো এবার তারা বেশি পাবে, আরও বেশি পাবে, এরকমটি হতেও পারে এইসব এলাকাগুলিতে। কিন্তু সেখানেও আরেকটি হিসাব রয়েছে, সেটি হচ্ছে যে হিন্দু ভোটারদের কত অংশ তাদেরকে ভোট দেবে, তাদের দিকে কত অংশ যাবে। যদি 4-5 শতাংশ যায়, সেক্ষেত্রে হয়তো কয়েকটা আসনে তাদের জয়ের সম্ভাবনা আছে। কারণ গত 21-এর নির্বাচনে বিজেপি 33টি আসনে জিতেছিল, যেখানে তাদের ভোটের ব্যবধান ছিল তৃণমূলের সাথে 5%। অন্যদিকে তৃণমূল 29টি আসনে জিতেছিল, যেখানে বিজেপির সাথে তাদের আসনের তফাৎ ছিল 5%। এখন ভোটের তফাৎ, তো সেক্ষেত্রে যদি 5% তৃণমূল থেকে চলে যায় বিজেপির দিকে, সেক্ষেত্রে এই যে ব্যবধানের 29টি বা 30টি, এই 30টি আসন যেতে পারে, অনেকে বলছে আর কি এরকমটি। নানা রকমের হিসাব আছে, যেমন এইবার আবার কংগ্রেস এবং বাম তাদের বেশ ভালো অবস্থা দেখা যাচ্ছে। ভালো অবস্থা মানে এই নয় যে ক্ষমতায় চলে যাবে বা আসনে জয়ী হতে পারবে, কিন্তু গতবার যে 5% এবং 2%-এর ভোট এই দুই দলের, সেখান থেকে তাদের ভোট বাড়বে। এখন ভোট বাড়লে কোত্থেকে আসবে? যদি তৃণমূল থেকে তাদের ভোট আসে কিছু অংশ, বিজেপির দিকে যদি না যায় তৃণমূলের সেই ভোটগুলি, তাহলে বিজেপি খুব বেশি এগিয়ে যাওয়ার কোনো কারণ দেখি না আমি। আবার যদি ওই ভোট যেগুলি বামের ভোট রামের চলে গিয়েছিল, সেগুলি যদি ফেরত আসে বামের দিকে বা কংগ্রেসের দিকে, সম্ভাবনা কি আছে? সেই সম্ভাবনা সেখানকার কেউ কেউ বলছেন, আমরা এখান থেকে তো বলতে পারবো না। তবে এবার যে এক্সিট পোলে কয়েকটি সংস্থা গতবার এক্সিট পোল করেছিল, কিন্তু এবার করেনি এবং না করার খুব অদ্ভুত যুক্তি দিয়েছে তারা, কারণ দেখিয়েছে। এই কারণটি হচ্ছে যে এবার নাকি অনেকেই ভোট দিয়ে বের হয়ে বলেনি যে কাকে ভোট দিয়েছে, তারা মুখ বন্ধ রেখেছে, কিছুই বলতে রাজি হয়নি অনেক মানুষ। তো এই যে যারা নিশ্চুপ ভোটার, তারা আসলে কোন দিকে ভোট দিয়েছে সেটি ঠিক নির্ধারণ করা যাচ্ছে না। কেউ কেউ বলছে এই যে SIR, যেটি আমি ভোটার তালিকা হালনাগাদকরণ, আমাদের দেশের ভাষায় যে বলি, সেই হালনাগাদকরণের কারণে অনেকের নাম বাদ পড়ায় তারা ক্ষুব্ধ হয়ে বিজেপি থেকে সরে তৃণমূলের দিকে দেবে, কেউ কেউ বলছে। আবার কেউ কেউ বলছে যে না, নিশ্চুপ ভোটাররা অতীতে বিজেপিকে ভোট দিলেও মুখ খুলে বলেনি, কারণ তাদেরকে হয়তো সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করতে পারে, এই কারণে তারা মুখে বলেনি। এইবারও দলে দলে ভোট দিয়েছে। আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, এইবার গতবার ভোটদানের হার ছিল যেখানে 80%-এর আশেপাশে, এবার সেটি 92% গিয়ে দাঁড়িয়েছে। এত বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছে, বিশেষ করে শহরগুলিতে, কলকাতা বা এর আশেপাশের যে অংশগুলি, সেখানে ভোটের শতাংশ ছিল আগে 65-66%, সেখানেও 90% মতো। বোঝা যাচ্ছে যে দুই দলই আসলে তাদের মরিয়া হয়ে চেষ্টা করেছে তাদের ভোটারদের নির্বাচনে আনার জন্য। এখন এই বাড়তি ভোটারগুলি কাকে ভোট দিল, এটি যেহেতু বোঝা যাচ্ছে না, বা কোনো একটি এক্সিট পোলেও বলা হয়নি যে সরাসরি দলের নাম যদি নাও বলে, আমি যদি এই পোল করতাম, আমি তাহলে একজন পোলিং সেন্টার থেকে বের হওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করতাম যে গতবার আপনি যাকে ভোট দিয়েছেন এবারও সেই দলকে দিয়েছেন কিনা। দলের নাম বলার দরকার নেই, একই দলকে ভোট দিয়েছেন কিনা, তাহলে ট্রেন্ডটা বোঝা যেত যে গতবারের চাইতে এইবার সুইংটা কেমন হয়েছে। কিন্তু এরকম কোনো বিশ্লেষণ আমি এখন পর্যন্ত দেখিনি। সুতরাং এই বাড়তি ভোটাররা কাদেরকে ভোট দিল, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এইবার যেটি বললাম যে একই সাথে যেরকম মুসলিম বিরোধিতা ছিল, বাংলাদেশ বিরোধিতা ছিল, অন্যদিকে তৃণমূলের হাতে প্রচারের অস্ত্র ছিল বাংলাকে রক্ষা করো, বাংলাকে উত্তর ভারতীয়রা এসে দখল করতে চায়, এখানে উত্তর ভারতীয়রা মাছ মাংস খায় না, এখানে তারা ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। সুতরাং বাংলার সংস্কৃতি রক্ষা করতে হবে, বাংলাকে রক্ষা করতে হলে ওদেরকে ভোট দেওয়া যাবে না, তাদের ছিল এই প্রচার। এখন কেউ কেউ বলছে যে এই যে বাড়তি ভোটার, তারা বাংলাকে রক্ষা করার জন্যই হয়তো ভোট দিতে গিয়েছে। যাই হোক, দুই দলই মরিয়া হয়ে চেষ্টা করেছে, বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি, তারা সর্বশক্তি দিয়ে মানে যেখানে যে ফর্মুলা কাজ করে
সেখানে সেটা ব্যবহার করেছে এবং তারা বোঝাই যাচ্ছে যে তারা পশ্চিমবঙ্গ দখল করতে চায়। অন্যদিকে মমতা ব্যানার্জিও চেষ্টা করেছে বাংলাকে রক্ষা করার জন্য উত্তর ভারতীয়দের কাছ থেকে বাংলাকে রক্ষা করা এবং বাংলার, উনি যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় আছেন প্রায় 15 বছর, তো উনি চেষ্টা করেছে যে মানুষের আবার আস্থা অর্জন করার। তো আর কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল ঘোষণা হচ্ছে, আমরা এবং মনে হয় যেটি বেশিরভাগ বিশ্লেষক যেটি বলছেন যে তৃণমূলই হয়তো বা ক্ষমতায় থেকে যাবে, তবে তাদের আসন কিছুটা কমবে, এটি বেশিরভাগ বিশ্লেষক ওই রকমটি বলছেন আর কি। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। এই ইলেকশনটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিজেপির যে ক্যাম্পেইনের যে কার্ডগুলো ব্যবহার করেছে সেগুলো বাংলাদেশ বিরোধী, মুসলিম বিরোধী নানানভাবে, সেগুলো হয়তো কিছুটা কাজেও লেগেছে। যাই হোক, যেই জিতুক, আমরা চাই যে দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় থাকুক, সুন্দর সম্পর্ক বজায় থাকুক। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।